আচ্ছা, আমরা অ্যানা কারেনিনাতে ছিলাম। অ্যানা কারেনিনার কাহিনী মনে আছে, খেয়াল আছে? পড়িয়েছিলাম গ্রুপে। না, দিয়ে দেই নাই। হ্যাঁ, কিছু ম্যাটেরিয়ালস তো আছেই। তো ওখানে যেটা বলেছিলাম যে আচ্ছা, কাহিনীতে আবার যাই। ওভারঅল কাহিনীটা একটু বলি। নামকরণ করা হয়েছে যে কেন্দ্রীয় মানে প্রোটাগনিস্টের নাম অনুযায়ী অ্যানা। অ্যানার স্বামীর নাম হলো ক্যারেনিন। তো স্বামীর সাথে অংশ যোগ করে ক্যারেনিন যুক্ত হয়ে পুরো নাম হলো অ্যানা ক্যারেনিনা। অ্যানার যে স্বামী সে আলেকজান্দ্রোভিচ ক্যারেনিন ছিল পেশায় একজন সেন্ট পিটসবার্গ শহরের উঁচু তলার একজন রাজনীতিবিদ, বয়স্ক লোক, মোটামুটি 40+। সেন্ট পিটসবার্গ কোথায়? রাশিয়াতে। ক্ষমতাধর সরকারি কর্মকর্তা ছিলেন। বয়সে সে অ্যানা ক্যারেনিনার থেকে 20 বছরের বড় ছিল। অ্যানার ছিল এই লোকের সাথে একটা সন্তান ছিল, 4 বছর বয়সে একটা ছেলে ছিল, নাম ছিল সেরিওজা। অ্যানার ভাই ছিল অবলোনস্কি। তো ওই ভাইয়ের যে অবলোনস্কি এবং তার ওয়াইফের নাম ছিল হলো ডলি, ভাইয়ের বইয়ের নাম ছিল ডলি। তাদের সাংসারিক যে টানাপোড়েন, ওদের মধ্যে একটু ডিভোর্স হওয়ার মতো অবস্থা হয়েছে, বিকজ অ্যানার যে ভাই সে পরকীয়ায় জড়িয়ে গিয়েছিল। এই সাংসারিক টানাপোড়েন দূর করার জন্য, সে মিটমাট করার জন্য অ্যানা মস্কোতে গিয়েছিল। মস্কোতে একটা অনুষ্ঠানে অ্যানার পরিচয় হয় এক পুরুষ, সুদর্শন একজন পুরুষ কাউন্ট ভ্রোনস্কির সাথে। প্রথম দেখাতেই তাদের প্রেম হয়ে যায়। অত্যন্ত তীব্র সেই প্রেম। ভ্রোনস্কির ভালোবাসা পাওয়ার জন্য অ্যানা প্রকাশ্যে স্বামী এবং সন্তানকে ছেড়ে সে চলে আসে ভ্রোনস্কির কাছে। ভ্রোনস্কি এবং অ্যানা দুজনকে পেয়ে আপাতত সুখী হলেও সুখটা বেশি দিন স্থায়ী হয় না। খুবই স্বাভাবিক, তুমি মানুষ, বিবাহিত, তোমার একটা ছেলে আছে, কিন্তু অ্যানার দিকটাও তো কেউ দেখতে হবে, কারণ অ্যানার থেকে বয়স 20-এর বড় একজন লোকের সাথে তাকে বিয়ে করতে হয়েছে। পরিবার বিয়ে দিয়ে দিছে। ভ্রোনস্কির সাথে মিলেছে কেন? দুজনের মনের মিল, কাছাকাছি বয়স, খুব একটা বেশি আনা। তো তার এখন স্বামী ছেড়ে চলে আসার পরে তাদের ভ্রোনস্কির সাথে অ্যানার মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। তো নিজের ছেলের জন্য অ্যানার মন পোড়াতো যে আমার ছেলেটা কেমন আছে, আর তার স্বামী তাকে অ্যালাউ করেনি ছেলেকে ছাড়তে। তো আমি মা হিসেবে থাকবো নাকি প্রেমিকা হিসেবে থাকবো, এই দুটার সত্তার, এই দুটো এন্টিটির মধ্যে তার কনফ্লিক্ট হয়ে যায়। এটার জন্য অ্যানা সবসময় চাপের মধ্যে থাকতো আর কি। সমাজের চাপ, ঈর্ষা, অসন্তোষ এবং ব্যক্তিগত নানা ধরনের নিরাপত্তাহীনতা অ্যানাকে গ্রাস করে। একটা সময় নিজের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য ট্রেনের নিচে ঝাঁপিয়ে অ্যানা আত্মহত্যা করে। এবং পুরো উপন্যাসটা তো লিও টলস্টয় লিখেছেন। উনি অ্যানার উপরে সহমর্মী ছিলেন, অ্যানার প্রতি তার সিম্প্যাথি ছিল। তো তাহলে বোঝা যাচ্ছে লেখাটা তো লিখেছেন, এটা একটা উপন্যাস, বিখ্যাত রাশিয়ান লেখক লিও টলস্টয়। ওনার বিখ্যাত উপন্যাস এটা, অ্যানা ক্যারেনিনা। তো পুরো উপন্যাস নিয়ে আমি ডিসকাস করব না, জাস্ট আমি প্রথমে ব্যবহৃত একটা বিশেষ একটা স্পিচ ছিল, এটা নিয়ে একটু আলোচনা করব। কাহিনী তো ওভারঅল বলেছি। প্রথম স্পিচে বলা ছিল, অল হ্যাপি ফ্যামিলিজ রিজেম্বল ওয়ান অ্যানাদার, ইচ আনহ্যাপি ফ্যামিলি ইজ আনহ্যাপি ইন ইটস ওন ওয়ে। মানে বোঝাচ্ছে যে সমস্ত সুখী পরিবারই একে অপরের সাথে মিল আছে। তো আনহ্যাপি যে ফ্যামিলিগুলো আছে তারা তাদের নিজস্ব কারণে আনহ্যাপি। মানে ওই যে ধর্ম যার যার উৎসব সবার টাইপের একটা ফ্লেভার আছে এই লাইনটার মধ্যে। তো কেন সব সুখী পরিবার একই রকম এবং কেন সব ধরনের অসুখী পরিবারগুলো একে অপরের থেকে আলাদা? প্রশ্নটা যদিও মানে সহজ, আসলে পড়তেও অসুবিধা হচ্ছে না, আসলে বিষয়টা আসলে অতটা সহজ না, প্রশ্নটা যত পড়তেছি। তো এইটুকু বলেন তো, মানে সুখী সংসার বলতে বা পরিবার বলতে আমরা কি বুঝি? সুখী পরিবারের সংজ্ঞা কি? ঠিক কি বৈশিষ্ট্য থাকলে একটা পরিবারকে সুখী বলা যাবে? আন্ডারস্ট্যান্ডিংটা ভালো, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বাচ্চা কাচ্চা থাকবে। তো এখন মাথায় এটাও আসতে পারে যে পৃথিবীতে আদৌ সুখী পরিবার বলে কিছু আছে কিনা, কারণ আমরা তো জানি সব পরিবারই কিছুটা হলেও অপূর্ণ, কিছুটা আছে। এখানে একটা থেকে যায়, প্রশ্ন থেকে যায়। তবে লিও টলস্টয় একটা না একটা সমস্যা আছে, প্রত্যেকটা সমস্যা পরিবারে আছে। হ্যাঁ, টাকা থেকেও সুখী না, আবার টাকা না থাকলেও সমস্যা, আবার কোথাও বাচ্চা আছে কোথাও বাচ্চা নাই, অনেক ধরনের সমস্যা। তো লিও টলস্টয় তাহলে এখানে কিসের ইঙ্গিত দিচ্ছেন? কেন এই ধরনের বিষয়কে উনি উপস্থাপন করছেন? এত ডিপ লেভেলের ফিলোসফি কেন উপস্থাপন করেছেন, তাও একদম উপন্যাসের প্রথমেই?
তো আপাত দৃষ্টিতে মনে হয় মানে এই ডায়ালগের অর্থ হলো সুখী পরিবারগুলো এতই সম্ভব একই রকম যে সেখানে আসলে বোঝাচ্ছে যে সুখী পরিবারগুলো সরল রৈখিক, সেখানে আপস অ্যান্ড ডাউনস নাই, জাস্ট একটা লাইনের মতো, সেখানে মানে খুব একটা ইন্টারেস্টিং না, আনইন্টারেস্টিং। তো যে সমাজে এই লিও তলস্তয় কে মানে উনি সুখী পরিবার হিসেবে বিবেচনা নিয়েছেন, তো সেই পরিবারগুলো আসলে সফল এবং একই রকম। শুধু তাই নয়, এই সমস্ত সুখী পরিবারগুলোর সফলতারও গল্পও মানে একঘেয়েমি পূর্ণ। আসলে ব্যাপারটা অনেকটা হয়েছে যে সাহিত্যিকরা কি করেন, ওনারা সহজ কোনো জিনিস নেন না, যে একটা ছেলে আর মেয়ে প্রেম করলো, পরিবার মেনে নিল, এগুলো তো তাদের কাছে ডাল ভাত কাহিনী, এগুলো তো লিখবো না। আমি লিখবো সেটাই যেটা মানুষকে পোড়াবে, মন পোড়াবে। তো সাহিত্যিকরা সবসময় এরকম গল্পই বেছে নিয়েছেন। লিও তলস্তয়ও এরকম একটা সামাজিক এমন একটা কনফ্লিক্ট তুলে নিয়েছেন যে এখানে আমরা দুই ভাগে ভাগ হয়ে যাব। একদল বলবে ছি 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 ছি, এত খারাপ মেয়ে অ্যানা ক্যারেনিনা। আরেকটা দল বলবে যে না, তার তো একটা মন বলে কথা আছে, এত বয়স্ক স্বামীর সাথে তাকে পরিবার বিয়ে দিছে, তার কি কোনো সে থাকতে পারে না, তার কি কোনো চা পাওয়া থাকতে পারে না, এরকম। তো আর যে সমস্ত পরিবার একই মানদণ্ডের সুখী পরিবারের সংজ্ঞায়িত হতে মানে যেগুলো সুখী না, তো তাদের প্রত্যেক গল্প আলাদা আলাদা হতে পারে, তারা সফল না, কিন্তু তাদের এই ব্যর্থতার পিছনের এই গল্পগুলো ডিফারেন্ট, এক নয়, মানে বিচিত্র এবং মজার। আর যেহেতু অসুখী পরিবারগুলোর বিচিত্র জীবন, তাই জীবনটা জটিলও বটে। তো একটু খেয়াল করে দেখলে উক্তিটা বা ব্যাখ্যা করা মাত্রই মানে অর্থটা কিন্তু এখন অন্যদিকে যাচ্ছে। প্রথমে মনে হলো যে সব পরিবারই সুখী, একই রকমভাবে সুখী, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এরা আসলে একঘেয়ে টাইপের, কিন্তু যারা অসুখী তারা ভিন্ন ভিন্ন ইয়াতে, মানে জাস্ট এখন অন্যদিকে যাইতেছে আর কি। তাহলে কি দাঁড়াচ্ছে, একজন বলছেন, একজন ক্রিটিক্স উনি এরকম করে বলেছেন যে আনহ্যাপি ফ্যামিলিগুলো ক্যারেক্টারাইজ করা হচ্ছে যে তাদের কনফ্লিক্ট এবং যে টেনশনগুলো আছে এগুলোই তো থাকে আনহ্যাপি ফ্যামিলিতে। ইমোশনাল একটা স্টেরিলিটি বিনিথ দ্য সারফেস অফ কাম, উপরে উপরে শান্ত বাট ভিতরে অশান্ত। তো এখানে এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসাটা অনুপস্থিত থাকে। হ্যাপি ফ্যামিলিও মানে হ্যাপি ফ্যামিলিতে যেটা হয়, লাভটা মানে সব ঠিক থাকে। তো এই ক্রিটিক্স ইনি সাথে লিও তলস্তয়ের সাথে দ্বিমত পোষণ করেছেন। তো উনি বলেছেন যে একটা পরিবারের আকার বা ওই পরিবারের সদস্যদের সফলতা দ্বারা সুখী পরিবার নির্ধারণ করা উচিত না। তো উনি বলতেছেন যে হ্যাপি ফ্যামিলি আছে, সব কিছু ঠিকঠাক আছে, তার মানে যে হ্যাপি সেটা বলা উচিত না। তো সুখী পরিবারগুলো নির্ধারণ করা যেতে পারে এভাবে যে ভালোবাসা দিয়ে এবং ওই পরিবারগুলোর সদস্যদের একে অপরের প্রতি যে কেয়ার, এটার উপরে একে অপরের ভুল ত্রুটি অ্যাকসেপ্ট করার মানসিকতা এবং প্রত্যেকের ইন্ডিপেন্ডেন্স নিশ্চিত করে, এমন পরিবারগুলোই হলো সুখী পরিবার। হ্যাঁ, এটা ঠিক আছে। তো তিনি পরিবারকে শুধুমাত্র স্বামী, স্ত্রী, সন্তান এবং কয়েকজন ব্যক্তির মধ্যেও রাখতে একমত নন। পরিবারের দৈর্ঘ্য কেমন হবে সেটা আসলে আমরা নির্ধারণ করি না। এই সামষ্টিক বিচারে একাধিক মানুষের বিন্যাসে একটি পরিবার হতে পারে। হ্যাঁ, একটা পরিবারে তো নানা নানি, দাদা দাদি থাকতে পারে, বিভিন্ন পেটস থাকতে পারে, কুকুর বিড়াল এগুলো থাকতে পারে। তো ফর এক্সাম্পল বিভিন্ন ধরনের সংস্থা, গ্রুপ, কমিউনিটি, এখান থেকে বিশেষ কোনো ধরনের সংবর্ধনা বা শুভেচ্ছা দেওয়ার ক্ষেত্রে যেরকম বলা হয় যে আমাদের অমুক পরিবারের পক্ষ থেকে সব মুসলমানদের জন্য ঈদের শুভেচ্ছা রইল, যেমন কানাডিয়ানরা এরকম জাস্টিন ট্রুডো বলে যে ঈদ মোবারক, এরকম বলে। তো এমনকি ওই পরিবার থেকে কেউ মৃত্যুবরণ করলেও বলে যে আমাদের অমুক পরিবার থেকে ওদের জন্য আমরা শোকাহত। তো অন্যদিকে যেসব পরিবারগুলো অসুখী সেসব পরিবারের বৈশিষ্ট্য এক বলে দাবি ব্রিটিশ দার্শনিক জুলিয়ান ব্যাগিনি। তো মানে যেসব পরিবারের দুশ্চিন্তা, দ্বন্দ্ব, মানসিকভাবে দূরত্ব, সোশ্যাল ডিস্টেন্স, একে অপরের ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা দিতে অক্ষম, ভালোবাসা এবং যত্নের কমতি আছে, এগুলো হলো উনি অসুখী পরিবার বলছেন। তো আরও ভালোভাবে দেখলে বোঝা যায় যে এই সমস্ত বৈশিষ্ট্য সকল ধরনের অসুখী পরিবারে বিদ্যমান। সরল ছন্দে এই সমস্ত পরিবার চলতে পারে না, সবসময় এক ধরনের জটিলতা এগুলো হচ্ছে। তো এখন কথা হচ্ছে স্থিতাবস্থা, কি করলে এখানে স্থিতাবস্থা আসবে? তাহলে কি লিও তলস্তয় ভুল লিখেছিলেন? তো এখানে দু একবার এরকম বিপাকে না পড়লে চলে না। আমরা যদি লিও তলস্তয়ের আরও একটা মাস্টারপিস উপন্যাস দেখি, ফর এক্সাম্পল সেই লিও তলস্তয়ের আরেক বিখ্যাত উপন্যাসের নাম হলো ওয়ার অ্যান্ড পিস। নাম শুনেছেন কিনা জানি না। সেখানে দেখতে একটা ফ্রেঞ্চ মতবাদ আছে, সেখানে প্রবাদ আছে, হ্যাপি পিপল হ্যাভ নো হিস্ট্রি। হ্যাপি পিপলদের কোনো হিস্ট্রি থাকে না।
তো ব্যাপারটা তাহলে কি আর একটু ডিপ হয়ে যাচ্ছে না? লিও তলস্তয় যদি ভুল লিখতেন তবে সেটা একবার ঘটতো, কিন্তু একই ঘটনার ধরনের কথা দুটা বিখ্যাত উপন্যাসে উনি উল্লেখ করছে, যে বলতেছে যে সব যেগুলো হ্যাপি সেগুলো একই রকম, এক পেশে একঘেয়ে টাইপের। তো ভুল বা সঠিক বা দ্বিমত এসবের বাইরে গিয়ে তাই আগে লিও তলস্তয়ের ফিলোসফিটা কি এটা আসলে বুঝতে হবে। এই প্রসঙ্গে জার্মান দার্শনিক ফ্রেডরিক নিটশে, নাম শুনেছেন কিনা জানি না, বিখ্যাত দার্শনিক, ওনার একটা স্পিচ আছে, বিখ্যাত ডায়ালগ আছে, এটা হলো ম্যান দ্য ব্রেভেস্ট অ্যানিমেল অ্যান্ড মোস্ট প্রোন টু সাফার ডাজন্ট ডিনাই সাফারিং অ্যাজ সাচ, হি উইলস ইট, হি ইভেন সিক্স ইট আউট প্রোভাইডেড হি ইজ শোন আ মিনিং ফর ইট, আ পারপাস অফ সাফারিং। মানে ধ্বংসবাদের প্রবক্তা, নিটশেকে বলা হয় ধ্বংসবাদের প্রবক্তা। উনি মানে ওনাকে না করার অনেকগুলো কারণ আপনার কাছে থাকতে পারে, কিন্তু বেঁচে থাকাটাকে যদি আপনি দুর্ভোগ হিসেবে দেখাতে পারি তবে এই উক্তিটা খুব সহজেই প্রতিষ্ঠিত করা যায়। তো তাহলে বোঝা যাচ্ছে যে মানুষকে তো বলা হয় সবচেয়ে সাহসী প্রাণী, তারা আসলে তাদের ইয়াটাই হচ্ছে তারা সাফার করার জন্য, দে আর বর্ন টু সাফার। তো এটা গেল একটা ইয়া। আর তলস্তয়ের অস্তিত্ববাদ বা এক্সিস্টেন্সিয়ালিজমের আগে আমরা পড়েছি, এই যে কিছুটা দেখেছি, সেটা কোথায় আমরা দ্য আউটসাইডারের মধ্যে। এই অংশ নিয়ে কথা বলেছেন কি না তলস্তয় এটা নিয়ে আমরা নিশ্চিত না, কিন্তু তিনি জীবন নিয়ে কথা বলেছেন। শুধু তাই না, উনি উপন্যাসটা লিখেছেন ব্যক্তি অভিজ্ঞতা থেকে, জীবনকে খুব কাছ থেকে দেখেছেন এবং জেনেছেন। উপন্যাসের প্রধান চরিত্র অ্যানা ক্যারেনিনাকে করেছেন একই সাথে সরল থেকে জটিল, বিচিত্র এবং ট্র্যাজিক। আর এখানেই আছে এসব প্রশ্নের উত্তর। পুরো উপন্যাস জুড়ে উনি অসুখী এবং ভালোবাসা বঞ্চিত চরিত্রগুলো নিয়ে কাজ করেছেন বেশি। এখানে কিন্তু সুখী কয়েকটা ক্যারেক্টার আছে, লেভিন, কিটি। এই লেভিন আর কিটি হলো যে ছিল, এখানে একটা সাইড একটা ক্যারেক্টার ছিল, এদের মধ্যে প্রথমে সমস্যা থাকলো, পরে এদের মিল হয়ে যায়। তো মানে সফল পরিবার নিয়ে একটাই খালি ছিল এই কিটি এবং কোস্টা। এরা শুধু ভালোবাসার উপস্থিতি ছিল বলে এরা বেঁচে যায়, আর বাকিরা পারলো না, পরিপূর্ণ জীবন পেল না শুধুমাত্র এই ভালোবাসার অভাবের জন্য। আর এর জন্যই এই উপন্যাসকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রেমের উপন্যাস বিবেচনা করা যায় আজও। তো একজন মানুষ কতভাবে কার সাথে বা কখন প্রেমে পড়তে পারে, অনেক গভীর গিয়ে লেখক এই কথাগুলো বলেছেন। এবং ভালোবাসা ছাড়া জীবনটা কতটা অপূর্ণ এবং বিয়োগান্তক বা ট্র্যাজিক হতে পারে, সঠিক দৃশ্য লেখক কিন্তু আঁকতে সক্ষম হয়েছেন। মানে আসলে অ্যানার এখানে হলো এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্বটা, যে তার সাথে তার স্বামী, মানে ওর ছিল ওর স্বামীর প্রতি অবজারভেশন, মানে এত কেয়ারিং, সব কিছু যা চাচ্ছি তাই পেয়ে যাচ্ছি, বড়লোকগুলো যা হয় আর কি, কোনো কিছুর কার্পণ্য নাই, কিছু নাই, কিন্তু তারপরেও অ্যানা তার স্বামীকে ভালোবাসতে পারছে না, নানা কারণে ভালোবাসতে পারছে না। তো যেখানে ভালোবাসা নাই সেখানে হ্যাপিনেস নাই। মোদ্দা কথা হচ্ছে ভালোবাসা একটা সুখী পরিবারকে তৈরি করে এবং এই পূর্ণতায় ভরপুর, যদিও সেখানে নানাবিধ দ্বন্দ্ব থাকতে পারে। আর যেখানে ভালোবাসাই নাই সেই পরিবার আর যাই হোক সুখী পরিবার হতে পারে না, যদিও সেখানে জীবনের অন্যান্য উপাদানের উপস্থিতি থাকলেও থাকতে পারে, কিন্তু এতে কিছু যায় আসে না। সেটা হতে পারে উক্ত সময়ে রাশিয়ান অফিসিয়াল যারা ছিলেন তাদের ক্ষেত্রেও। এই হলো দ্বিতীয় কিস্তির হিসাব। আর একটা বিষয় হচ্ছে যে মিসকোটেশন, যেমন মিসকোটেশনকে মানে ভুল ব্যাখ্যায় ফেলে একটা আছে যে, ফর এক্সাম্পল, যে অল হ্যাপি ফ্যামিলিজ আর অ্যালাইক বাট এভরি আনহ্যাপি ফ্যামিলি ইজ আনহ্যাপি ইন ইটস ওন ওয়ে। আসলে সঠিক ইয়া হলো হ্যাপি ফ্যামিলিজ রিজেম্বল ওয়ান অ্যানাদার, ইচ আনহ্যাপি ফ্যামিলি ইজ আনহ্যাপি ইন ইটস ওন ওয়ে। তাহলে এখানে একটু সূক্ষ্ম পার্থক্য আছে। একটা হলো অল হ্যাপি ফ্যামিলিজ আর অ্যালাইক, পরের লাইনে বলা হচ্ছে যে অল হ্যাপি ফ্যামিলিজ রিজেম্বল ওয়ান অ্যানাদার। মানে আসলে কথাটাকে আর একটু বুঝায় এভাবে বলা যায় যে একজনের সাথে মিল আছে, কিন্তু আনহ্যাপি ফ্যামিলিগুলো নিজস্ব আলাদা আলাদা। এই যে তলস্তয় এখানে যে রিজেম্বল ব্যবহার করেছেন, অ্যালাইক নয়, কারণ এই পৃথিবীতে দুটো পরিবার কোনোভাবেই একই রকম হতে পারে না, বরং একে অপরকে বড়জোর রিপ্রেজেন্ট করতে পারে। তো এই ভুল মানে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এই ব্যাখ্যাটা ভুল দিকে চলে যেতে পারে। সব মিলিয়ে মানে এই ইয়েটা হলো যে উনি এই একটা উক্তি দিয়ে পুরা উপন্যাসটার একটা ট্যাগলাইন দিয়ে পুরো উপন্যাসটাকে এক কথায় প্রকাশ করা যায়। ঠিক আছে, এটাই হলো মূলত এটা এখানে উপন্যাসের সার্থকতা। প্রথম লাইনে এখানে দিয়েছেন। সো ওভারঅল আমি একটা এই যে সাহিত্যের একটা লিটারারি ক্রিটিসিজম বলেন, এটা আমি সেই বললাম যে এই একটা বাক্য দিয়ে একটা ডায়ালগ দিয়ে অ্যানা ক্যারেনিনার পুরা বোঝা যায় যে উপন্যাসটা কী নিয়ে না নিয়ে ডিটেলস সব বোঝা যায়। আর অন্যান্য যে ম্যাটেরিয়ালস এগুলো সব আমি আপনাদের দিয়েছি, 4 থেকে 9 মিডিয়া সেকশনে আপনারা সব পেয়ে যাবেন।
ঠিক আছে, আপাতত এরিয়াটা বন্ধ করে দেন, একদমই বন্ধ।